বলছি ভাই, এবার আমাদের যেতে হবে। বুঝতেই পারছেন, সরাসরি ম্যাজিস্ট্রেটের তবদির এনেছে এই সুনীল দাস, তাই আমাদের পেট গরম। হুম। সাদের স্বর জলদ গম্ভীর। ফোনের ডায়াল প্যাডে আঙ্গুল চালিয়ে সোজা কল করলো অসীম তালুকদারকে। কলটা রিসিভ করে প্রথমে বলল, আব্বু ঘুমিয়েছেন? না তো, কেন? কি অসুবিধা? সাদ ভনিতা না করে সোজা জবাব দেয়, একটু থানায় যেতে হবে আমাকে আব্বু। ওয়ারেন্ট বেরিয়েছে। ওদের সুশীল দাসের 3 কাঠা প্লট দখলের মামলা পুনরায় কেস ওপেন হয়েছে। মেবি আপনাদের কাউকে থানায় আসতে হবে না। আমি সকালের আগেই জামিন করে নেব। উকিলের সাথে কথা বলেছি, রাতেও জামিন পেতে পারি। শুধু ভাবি আর সিমিনকে পাঠিয়ে দিন নিশার কাছে। আমি বেরোচ্ছি। ওপাশে পিনপতন নীরবতা। কিছু বললেন না ছেলেকে অসীম। সাদ চুপচাপ বাবার নিঃশ্বাসের শব্দ শুনল। এরপর ফোনটা কেটে গেল। নিশা সাদকে দেখে বলল না কিছু। ওই মেয়ে তো চোখ নামিয়ে চোখের পানি লুকাতে ব্যস্ত। সাদ খুবই স্বাভাবিক ভঙ্গিতে তোষকের নিচ থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নিতে নিতে বলে, ইটস ওকে নিশামণি, ভাবি আসছে। বাড়িওয়ালি আন্টির মেয়েকে আপাতত ডেকে দিয়ে যাচ্ছি। সকালে ফিরবো আমি। তুমি ঘুমিয়ে পড়ো, ভাবি এলে। নিশা দীর্ঘশ্বাস ফেলে কাপা গলায় বলতে চাইল, থানায় কে যাবে? কাউকে সুব্রত, ওমর, নিলয় উকিল নিয়ে যাচ্ছে। এবার নিশা অস্থির হয়ে বলতে চাইল, আমিও। আমি বেরিয়ে যাওয়ার পর আমার পারমিশন ছাড়া চালাকি করে এই ঘর থেকে কোথাও বেরোলে একদম খুন করে ফেলবো। নিশাকে সম্পূর্ণটা বলতে অবধি দিল না সাদ। ঠান্ডা গলাতে একদম জমিয়ে দিল বরফের ন্যায়। নিশা আটকে উঠে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে, ফ্যাল করে তাকিয়ে থাকে স্বামীর দিকে। সাদ ওয়ালেট চেক করতে করতে আগের থেকেও শান্ত ও শীতল গলায় বলে, যেভাবে দেখে যাচ্ছি এসে যেন ঠিক সেভাবে পাই, মনে থাকবে? নিশা এবার নিরুত্তর। সাদ ওর দিকে ঘুরল, এবার একদম ওর সামনে গিয়ে ঝুঁকলো। হাত বাড়িয়ে নিসার বাম গাল ছুলো বেশ শক্ত করে, এবং বেশ শক্ত করে ওর ডান গালের সাথে মৃদু ঠেসে ধরলো নিজের গাল। কানে বলল, বিছানার ফুলগুলো একটুও সরাবে না। আমি যাব। নিসা আবার উঠে ছটফটিয়ে সাহস করে মুখ ছোটায়, আমি যাব, আমাকে বলুন যেতে। আচ্ছা, তারা কি রিমান্ডে নেয়? আমাকে নেবে না? আমি গিয়ে দেখব। আর একবার যদি আমার এই টপিকে কথা খরচ করতে হয় তবে জোর খাবে আমার। থানা ঘোরার জায়গা। এত জোরে ধমক খেয়ে নিসা এবার পুরোপুরি খোলসে আবৃত হয়। মুখ চেপে ছুটে যায় বারান্দায় কাঁদতে। সাদ হন্তদন্ত ওর পিছু যায়। 1 সেকেন্ড ওখানে দাঁড়াতে না দিয়ে পাজাকোলা করে তুলে নেয় নিসাকে। এনে বসিয়ে দেয় ফুলে সাজানো বিছানার মাঝখানে। ব্যগ্র হয়ে লাগিয়ে দেয় ব্যালকনির দরজা, একদম তালা মেরে দেয়। এরপর ঘরের দরজাটাও বাইরে থেকে লাগানোর আগে বলে, তোমার হাজবেন্ড খুব খারাপ মানুষ ছিল, এখন সম্মতি নেই। যদি আবার কখনো হবার প্রয়োজন পড়ে তখন তোমাকে রোজ রোজ গাড়ুতে ভাত নিয়ে যেতে হবে। তখন যেও নাচতে নাচতে। এখন তুমি এখানে চুপচাপ আমার অপেক্ষা করবে। শুধু আমি ঝামেলা নিপটে আসছি। আর হ্যাঁ, তেজ দেখে বিতৃষ্ণা দেখে যদি এই শ্বাস নষ্ট করো, গয়না খোলো, শাড়ি খোলো, এসে থাপড়ে থাপড়ে খারাপ অবস্থা করব। ধাপ করে রুমের দরজা আটকে দেয় বাইরে থেকে সাদ। নিসা নির্বিকার চেয়ে থেকে সেই বন্ধ দরজার দিকে। ততক্ষণে নাফি আর সিমিন রিক্সা করে এসে ছুটতে ছুটতে ভেতরে ঢুকলো। সাদ শান্ত গলায় ওদেরকে বলল, ওকে বেরোতে দিবে না ভাবি, আমি আসা পর্যন্ত। সুনীল দাস ক্রোক ব্রিজ এরিয়ার 3 কাঠা জমির আসল মালিক। থানায় গোল টেবিল বৈঠক এরিয়ায় কুজো হয়ে বসে আছে। হঠাৎ তার ফোনে একটা ফোন এসেছে। ফোনটা রিসিভ হতে ওপাশের লোকটা খ্যাক খ্যাক করে হেসে বলে, কি ভয় পাচ্ছ নাকি সুশীল? ভয় পেও না, তোমার পিছে আমি আছি। মামলার সব টাকা প্রয়োজনে আমি দেব। তুমি শুধু শক্ত হয়ে কোর্টে হাজিরা দিয়ে যাবা। কমপক্ষে মাসখানেক তো রাখবাই আটকে ওটাকে। কম ভোগায়নি তোমাকে, মনে আছে না? কল কাটে। সুনীল চুপ করে বসে থাকে। তার সব মনে আছে। ওই 3 কাঠার জন্য তার মেয়ের বিয়ে ভেঙেছিল, তাও মনে আছে। এতদিন চুপচাপ থাকলেও আর থাকবেন না তিনি। গোখরের বিষ নেমেছে যদিও, এবার তিনি বিষ যাত্রায় ভেঙে মেয়ের বিয়ে ভাঙার প্রতিশোধ নিবে। শুনেছে আজ বাসর নাকি ওই ছেলের। বেশ হবে বেশ। ঠিক সেই মুহূর্তে পুলিশ ভ্যানটা সাদকে নিয়ে থানা এরিয়া ঢুকে। আসার আগে সাউকি, সুব্রত আর বাকিরা ক্রিমিনাল লয়ার জামাল আকনকে ধরে একদম জামিন প্রায় প্রস্তুত করে এসেছে। এখন শুধু প্রয়োজন সময়ের। সাদকে দেখে এ থানার ওসিও একটা তেলতেলে হাসি দেয়। ওরা এক চোখে সাদকে অপছন্দ করলেও অন্য চোখে সমীহ করতেই হয়। গারদে না ঢুকে সাদকে বারান্দায় দাঁড় করিয়ে রাখলো। তাই এখানে একজন ভূমি দখলকারী ও মামলার অপরাধী এসেছে, তাকেও বুঝতেই পারবে না সাদের প্রতি সবার তেল মর্দনমূলক আচরণ দেখে। সাদ চুপচাপ
দাঁড়িয়ে ফিচেল হাসে। উকিল কথা বলছে ওসির সাথে। সুব্রত সাউকি প্রফুল্ল ভঙ্গিতে থানায় টাঙানো গত বছরের ক্যালেন্ডারের পাতায় থাকা নায়গ্রা জলপ্রপাতের চিত্রটা দেখছে। কারো মধ্যে উদ্বিগ্নতার বিন্দু মাত্র লেশ নেই। সাদের দৃষ্টি তখন অদূরে অদ্ভুত মুখভঙ্গি করে বসে থাকা সুনীল দাসের দিকে। সাদ কিছুক্ষণ চেয়ে থেকে এগিয়ে যায় সেদিকে, গিয়ে ঠিক সুনীল দাসের সামনে বসে। সুনীলের হাসি প্রশস্ত হয়। সাদকে বলে ওঠে, আমাকে যখন উস্কানো হয়েছিল তোমার বিরুদ্ধে কেসটা রিওপেন করতে, তখন একবার মনে মনে ভেবেছি বাদ দেই। এখন আমার মেয়েটার বিয়ে হয়ে গেছে, সব ঠিকঠাক জীবনের। এখন এইসব গুন্ডার সাথে পাঙ্গা নিয়ে লাভ কি আছে? তাছাড়া ওই বিয়ে ভেঙে যাওয়ার কষ্টটা তো মুছে যাবে না। আমার মেয়ে ঘুমোতে পারতো না দিনের পর দিন। তাছাড়া কেস করলে থানায় আসলে সাথে সাথে জামিন পাবে জানতাম। পরে ভাবলাম না, মোক্ষম সুযোগ, এইটাই মোক্ষম সুযোগ। তোমাদের মতো নালায়ক গুন্ডার শাস্তি থানায় এনে দেওয়া যাবে না। তুমি শাস্তি পাবে অন্যভাবে। আজ নাকি তোমার বিয়ে, নিশ্চয়ই কোনো ভদ্র নরম মেয়ে পড়েছে তোমার খপ্পরে। তার দু চোখের নতুন জীবন শুরু করতে কত স্বপ্ন থাকবে। আমি বরং সেইটা ভাঙবো ঠাস করে, ঠিক যেমন আমার মেয়ে ভেঙেছিলে। এরপর জামিন নিয়ে বাড়িতে গিয়ে নিজের নবগতা স্ত্রীর ভেজা চোখ দেখে তুমি যদি লজ্জা পাও, তবে সেটাই তোমার শাস্তি। কিছু জানোয়ারকে শাস্তি এইভাবেই দেওয়া উচিত। সাদ অনিমেষ তাকিয়ে শুনছিল সুনীলের কথাগুলো। কথা থামতেই বলল, তার ভেজা চোখ দেখে থানায় এসেছি। এবার বলুন, শাস্তি দিয়ে মন ভরেছে? আলবাত, এই লজ্জা নিয়ে সংসার করো এবার, জানোয়ার কোথাকারের। সাদ হাসলো, নরম গলায় বলল, নম্রতা দিদি স্বামী কি করেন? রিফাইন ক্যাডার, একদম আদর্শ একজন লোক। চেহারা বডি ভীষণ দেখতে। ভালো, তাহলে তো আমি অন্যায় করে নম্রতা দিদির উপকারে করেছি। আমার কারণে যার সাথে বিয়ে ভেঙেছিল সে তো যৌতুকলোভী মোদি দোকানদার ছিল। আপনি আমাকে ধন্যবাদ দিন। আচ্ছা। সুনীল চুপচাপ তাকিয়ে আছে। সাদ এবার সামনে থেকে উঠে সুনীলের পাশে বসে তার হাত দুটো সুন্দর করে ধরে ধীর গলায় বলে, কাল পরশু এক ঝাঁপি পাঠিয়ে দেব, একদম তাজা। নম্রতা দিদিকে নিয়ে খাবেন, কেমন? কথা বলেন না সুনীল। সাদ মাথা নিচু করে নেয়, গলা এবার সহজ বলতে থাকে, ওই সময় দল হিসাবে সিন্ডিকেট করেছি। আপনাকে ভুয়ো মালিক আখ্যা দেওয়া হয়েছিল আমার সাথে। একটা মেয়ের ওই জমি বেচা টাকা দিয়ে বিয়ে হচ্ছিল, আসলে জানতাম না এটা। এরপর বহু বছর পর রাজনীতি ছাড়লাম, ইচ্ছে করেই আপনাকে দেখা দেয়নি। আমার আপনাকে বলার কিছুই নেই আসলে। দলিলটা কষ্ট করে উদ্ধার করার চেষ্টায় আছি, পেলে পাঠিয়ে দেব। পাঠিয়ে দিলে রেখে দেবেন, ও জমি আপনার। বেহুদা মামলা লড়ার প্রয়োজন নেই। আমি তোমাকে ক্ষমা করব না, যত এসব করো। সাদ হাসে বলে, করতে হইবে না, ইলিশ মাছ পাঠাবো, খাবেন। পায়ের পাঞ্জাবিটা ঝাড়া দিয়ে উঠল সাদ। উকিল এগিয়ে এসে দাঁত কেলিয়ে বলল, অলোকে বাবা, তুমি যাও, বাড়িতে চলে যাও। ধন্যবাদ আঙ্কেল। আরে কিসের ধন্যবাদ? মানে অসীম ভাইয়াকে আমার সালাম দিও, বলবে উকিল পট্টি চায়ের আড্ডার দাওয়াত। সাদ মাথা ঝাঁকায় শুকনো হেসে। সাউকি এসে পাশে দাঁড়ায়। তখন ওর চোখে মুখে চটফটে ভাব। এতক্ষণে ওকে কিঞ্চিত চিন্তিত লাগছে। সাদ জিজ্ঞাসামূলক দৃষ্টিতে তাকাতেই বলে, আব্বু, তোমার বাড়িতে গিয়ে বসে আছে ভাইয়া, চলো তাড়াতাড়ি। অসীম বসে আছে, গম্ভীরতা ভারী চেহারার কানায় কানায় লেপ্টে আছে। তাকে ঘিরে ভীত মুখে দাঁড়িয়ে আছে সকলে। নিশামণিও আছে। অসীম আসার পরে ঘরের দরজা খুলে তাকে বের করেছে নাফিয়া। বসার ঘরের পুরোটা জুড়ে ভয়ঙ্কর পিনপতন নীরবতা। নিশা শ্বশুরের এমন মূর্তির সাথে পরিচিত নয়। ভয়ে জড়সড় হয়ে আছে এক কোণে। ঠিক তখনই সাদ ফেরে। সুব্রত, সাদ আর শাউকিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেছে। বাবাকে এভাবে বসে থাকতে দেখে ভয় তো একটু পেয়েছে সাদ। চেহারায় অবশ্য ছিটে ফোটা ছাপ নেই সেই ভয়ের। খুব স্বাভাবিক ভঙ্গিতে ঘরময় চোখ বুলিয়ে সবাইকে দেখে। দেখতে দেখতে দৃষ্টি স্থির হয় নিসার শুকনা মুখটাতে। তখন ধমকে এমন ঘাবড়ে দিয়েছিল মেয়েটাকে, এখনো সম্ভবত ঘোর কাটেনি। অনুচিত কাজ করেছে সাদ, ভীষণ অনুচিত কাজ করেছে। কিন্তু এভাবে না ধমকালে এই মেয়ে তেজের বশে এই লাল টুকটুকে শাড়ি পরে আজকের দিনে থানায় ছুটলে সাদ নিজের অসহায়তে পৌরুষে লানত দিত। তার বউ তার বড্ড আদরের, তার জীবনের সবটুকু আনন্দ অর্জনের ভাগিদার হবে তার বউ। তার ভোগান্তি আর প্রায়শ্চিত্তের নয়। নিসা তার কাছে একটা ফুল, বিস্তীর্ণ বাগানের এক কোণে ফোটে বিচ্ছিন্ন একটি কৃষ্ণচূড়া, যাকে কেবল সাদ ফুটতে দেখেছে। আর কেউ নয়, যে শুধু সাদের জন্য ফুটেছে। এই অনাগ্র মনের মেয়েটির গায়ে তার কালি লেপটে না যাক, কোনোভাবে সাদ মানবে না এটা। সাদ গলার স্বরটাও সরল করে ফেলে পরিস্থিতি স্বাভাবিক করতে। নিসাকে নম্র গলায় বলে, এই নিশামণি, দাঁড়িয়েছো কেন? আব্বুর জন্য চা বানিয়ে আনো।
নিসা নড়চড় হয় না, তার অনুভূতি দ্বিধান্বিত। লোকটাকে দেখে খুশি হবে নাকি তখন ওভাবে ধমকানোর জন্য রাগ ধরে রাখবে বুঝতে পারছে না। তবে জবাব দেন অসীম। উঠে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, না, চা খাবো না, উঠবো। বড় বৌমা, তুমি নিসার ব্যাগ গুছিয়ে ওকে সাহায্য করো, আমরা বেরোবো। নাফিয়া হতবাক সুরে বলে, ব্যাগ কেন আব্বা? নিসা কই যাবে? আমাদের সাথে, আমাদের বাড়িতে। শুধু ও যাবে, এই ছেলে নয়। ওখানে দাঁড়িয়ে থাকা সকলেই মুখ চাচাই করতে শুরু করে। সাদ হতভম্ব হয়ে এগিয়ে যায়। আব্বু এসব কি বলেন? আমার বাড়ির বউকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। তোমার অতীত জীবনের রং তামাশা এখনো শেষ হয়নি যে ও হতেই থাকবে। আমার বাড়ির বউ ভুগবে। সেজন্য ওকে আমার থেকে নিয়ে যাবেন? আর ইউ আউট অফ ইউর মাইন্ড আব্বু? নিসা বিভ্রান্ত হয়ে যাচ্ছে পুরোপুরি। তার কোমল মস্তিষ্ক বেশ টের পাচ্ছে বাবা ছেলেতে এখন দ্বন্দ্ব লাগবে। টের পেয়েছে নাফিয়াও। এগিয়ে এসে শ্বশুরকে কিছু বলবে, তার আগে অসীম ছেলের কথায় জবাব দেন, না, আমি জ্ঞানহীন হইনি, সাবধান হচ্ছি। আমার বাড়ির বউয়ের মান বেআব্রু হবার থেকে বাঁচাতে চাইছি। এভাবেই তুমি তোমার অতীতের কর্মের প্রায়শ্চিত্ত করতে থাকবে, আর আমার বাড়ির শান স্যান্ডেল পাতলা করে থানায় ছুটতে ছুটতে মলিন হবে। আমার বাড়িতে নিয়ে আমার বাড়িতে সাজিয়ে রাখার উপযুক্ত তুমি যেদিন তোমার ওই বেহুদা অতীত থেকে সম্পূর্ণ ছুটে আসতে পারবে, তখন ওকে নিয়ে যেও। মাত্র 16 বছর মেয়েটির জীবন দেখেছে। জীবন যখন দেখতে শুরু করেছে তখন দেখেছে ওর স্বামী নাকি নিয়মিত থানায় যাতায়াত। ওর এটা প্রাপ্য? বিগত দিনের বিতৃষ্ণ মাথাচাড়া দিলে অসীম উল্টাপাল্টা বলল রাগবশত। সাত্তায় পাত্তা না দিয়ে সহজভাবে বোঝায়, আব্বু, বিয়েটা আমি আমার প্রয়োজনে করছি, আপনার বাড়ি সাজিয়ে রাখার জন্য নয়। ও আমার কাছ থেকে কোথাও যাবে না। বিয়েটা কথা বলবেন না, জানি গিয়ে ঘুমান। আমার বউ যাবে না থানায়। এই জীবন থাকতে আমার কোনো পাপের কালি লাগতে দেব না ওর গায়ে। আপনি যান। তাই নাকি? তা কি করবে? প্রত্যেকবার থানায় যাওয়ার আগে মেয়েটাকে ঘরে লক করে রেখে যাবে, এটা করবে? সাদ এই মুহূর্তে চুপ থাকতে চায়, আর কথা বললেই অসীম চেতে যাবে, তাই বলে না কিছু। শুধু নাফিয়াকে দেখে এক পলক। নাফিয়া তৎপর হয়, ঝামেলা থামাতে নিসাকে বলে, এই নিসা, তুই সাপ সাপ বলে দে যাবি। আব্বা তোর নিরাপত্তার কথা ভাবছে, তাই এমন বলে। ঘরের সবার দৃষ্টি একযোগে যখন নিসার মুখে পড়ল, নিসা ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল, এক প্রকার লুকিয়ে গেল সাদের পেছনে। কি রে বল? আমি কেন যাব ভাবি? উনি যাবেন না তবে আমি কেন যাব? আমি তো ওনার বউ, এটা তো উচিত না। ওই অতটুকু মেয়ের মুখে অকপটে বলা এই কথাগুলো শুনে তাকিয়ে থাকে অসীম। তিনি তো আহাম্মক নয় যে ছেলের কাছ থেকে বউ কেড়ে নিবে। তিনি জেদ করেছে বলে শুধু কথাটা নিসাকে একটু বাজিয়ে দেখতে বলল, ভেবে দেখো, ওর নামে কিন্তু আরো 10-12টা আছে মামলা। সবগুলো সম্ভবত মাসখানেকের মধ্যেই রিওপেন হবে। জামিনের অবশ্য পেয়ে যাবে। এই মাসখানেক যখন তখন ওকে ধরে নিয়ে যাবে। সব সময় তো আমরা থাকবো না মা। তুমি একা বাড়িতে কি করবে? মা ডাকটা শুনে নিসার চোখ ভিজে উঠল। নিজেকে সামলে নিয়ে স্পষ্ট করে জবাব দিল, তখন আমি একা বাড়িতে ওনার অপেক্ষা করব বাবা। সাদ আচমকায় ঘুরে যায়, হা করে বউয়ের দিকে নির্নিমেষ তাকিয়ে থাকে। নিসা চোখ নামিয়ে দৃষ্টি লুকা একদম নিশ্চুপ হয়ে যায়। হ্যাঁ, ও অপেক্ষাই করবে। এই সিদ্ধান্ত ওর জীবনের। যদি কলঙ্কিত লোকটাকে বিয়ে করা ওর জেনে বুঝে করা বোকামি হয়, তবে ও বোকামির মাসুল গুনবে সাহসের সাথে। স্বামী রেখে শ্বশুর বাড়ি থাকবে, এ কেমন ফাজলামির কথা? কবুল বলেছে নিসা সাদকে, তালুকদার ম্যানশনকে তো নয়। অসীম পুত্রবধূর বাধ্যতায় মনে মনে বেশ খানিকক্ষণ হাসলেন। তার কুলাঙ্গার পুত্রদের কপালে সৃষ্টিকর্তায় ডায়মন্ডগুলোকে জুটিয়ে দেয় কেন? নাফিয়ার দিকে তাকালেন, এবার বললেন, চলো, তারা স্বামী স্ত্রী বুঝে নিক। এমনিই বলছি, এসব কথা পরে। রাত গভীর হচ্ছে দেখে অসীম সাউকি, নাফিয়া আর সিমিনকে নিয়ে বেরিয়ে পড়ল। সাদ দরজা লাগিয়ে ঘুরে আবার তার দুচোখ ভর্তি বিস্ময়, যা থেকে ছিটে ফোটা কমছে না। দৃষ্টি ঘুরে ঘুরে দেখে চলেছে সামনে জড়সড় হওয়া রমণীকে। ঘর ফাঁকা হতেই নিসা নড়ে চড়ে উঠে নিজের সাজানো রুমে গেল। সাদকে অনুসরণ করলো। একটা চাঁদ বউ তার। ধন্য অযোগ্য কুখ্যাত সাদ, ধন্য সাদের জীবন। আচ্ছা, তখনকার ওই বিশ্রী ধমকের জন্য সাদের তার বউয়ের কাছে মাপ চাওয়া উচিত না? কিন্তু কি করে চাইবে সাদ? ওর যে এত গদগদ হয়ে কথা বলতে আনইজি লাগে, অভ্যাস নেই যে। আচ্ছা, আগের মতো চেপে ধরে গোটা বিশেক চুমু দিয়ে দিবে, তবে অভিমান ভাঙবে বউয়ের। সাদ ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে নিসা কিন্তু স্বাভাবিক, ছুটে ছুটে কয়েল জ্বালাতে চাইছে। মশারি টাঙিয়ে বাসরের খাটের সৌন্দর্য নষ্ট করবে না সে, কিন্তু হলো বিপদ। ছুটতে গিয়ে শাড়ির প্রান্তে পা আটকে উষ্ঠাকে একদম একাকার হলো নিসা।
তড়িঘড়ি করে কুচিগুলো পুনরায় কোমরে গুছতে গুছতে তোতলে বলল, আমি এটা ভাবি শিখিয়ে দিয়েছে বলে করিনি। আমি নাটক করিনি। সত্যি সত্যি আমি উষ্টা খেয়েছি, বিশ্বাস করুন। আপনার অ্যাটেনশন সিক করতে করিনি আমি। সাদ পুরোটা সময় স্বপ্নালু দৃষ্টিতে মেয়েটাকে দেখে যাচ্ছিল। এবার ধীরে ধীরে এগিয়ে যায় এবং নিসাকে পা মাথা আতঙ্কিত করে খপ করে কোলে তুলে নেয়। নিসা সময়ের হিসাব রাখেনি, কিছু বোঝেওনি। টের পেয়েছে বিছানায় পড়েছে দুজনে। আকাশমণি কাঠের চালি ঠাস করে উঠেছে। কোনো ক্ষমা চাওয়াচাই হয়নি। সাদ কারো মন ভাঙানোর চেষ্টা করেনি, গোটা বিশেক চুমুও খায়নি, গদগদও করেনি। নিসা চোখ মেলতে ওর চোখে চোখ রেখে ঘন স্বরে বলল, নিশামণি, একটা বাস্তব সত্যি কথা শুনবা? ভীত সন্ত্রস্ত হয়ে নিসা অস্ফুটে বলে, বলুন। সাদ ফিসফিসিয়ে বলে, আমি এত তেনা বেসাতে পারি না কথা। সোজা সাপটা বলবো, চমকে উঠে যাবে না, শান্ত থাকতে হবে, বিষয়টা কিন্তু সিরিয়াস। নিসা আরো বেশি ফিসফিসিয়ে বলল, বলুন না। সাদ একটু যেন শ্বাস নিল, পরপর ফিসফিসিয়ে নয় স্পষ্ট করে বলল, আমি তোমাকে আদর করতে চাই নিশামণি। কি বলেছি রিপিট করতে হবে? ভেঙে বলতে হবে? মনে হয় না। তুমি যথেষ্ট বুঝদার। তোমার অনুমতির ব্যাপার একটা আছে। আমি এখন এখান থেকে উঠে বাইরে যাব, তোমাকে 5 মিনিট ভাবতে সময় দেব। যদি অনুমতি থাকে তবে 5 মিনিটের পরেও এখানে বসে থাকবে সুন্দর মতো। আমি আসবো তোমার কাছে। আর যদি অনুমতি না থাকে তবে উঠে গিয়ে দরজা লাগিয়ে দিবে এই ঘরের। আমাকে এই ঘরে ঢুকতে দেবে না আজ রাতে। আমি বাইরের ঘরে ঘুমাবো। কি বলেছি মাথায় ঢুকেছে? আমাকে ঢুকতে দিবে না। মায়াকেও ঢুকতে দিলে কিন্তু আমি পরবর্তী কোনো অযাচিত কাণ্ডের দায় নেব না আমার মাথায়। তখন বলতে পারবে না আমার কোনো অনুমতি ছিল না, হ্যান ত্যান। নিসা ফেল ফেল করে তাকিয়ে আছে, কথা হারিয়ে, অনুভূতি হারিয়ে। সাদ কথাগুলো শেষ করে চট করে উঠে চলে গেল বাইরের ঘরে। বাইরের জানালার একটা কপাট খোলা, গিয়ে দম আটকে দাঁড়িয়ে রইল সেখানে, ঘামছে ও উৎকণ্ঠায়। আজ এই মেয়ে ওকে ফিরিয়ে দিলে সাদ এই বাড়িতে কেন, এই মহল্লাতেই থাকবে না, মুসলিম পাড়ার রাস্তায় রাস্তায় ঘুরবে, আর একটা করে জুতো মারবে নিজের গালে। আফসোস করবে কেন নাবালিকা মেয়ে বিয়ে করেছিল। নিসা খানিক সময় শুয়ে থেকে হঠাৎ কাঁপতে শুরু করলো, কাঁপতে কাঁপতে উঠে বসলো। বসেই খোলা দরজার দিকে চেয়ে রইল অপলক। ওদিকে দরজায় তখন ধাক্কা পড়ে। সাদ প্রচন্ড তেতস্বরে বলে, কে? সুব্রত বলে, আরে আমি। আঙ্কেলরা চলে গিয়েছে, সব ঠিকঠাক? সাদ বিতৃষ্ণার রাগে কেঁপে উঠল, গালি দিল সুব্রতকে। এই তুই আমার বন্ধু নামের শত্রু নাকি রে? এ কথা কেন বলছিস? আজব। দরজা খোল। শোন, এখন যদি বলিস তোকে মন্দিরের ভাই রামদাদি দৌড়ানি দিয়েছে, তবু আমি তোকে এই ঘরে ঢুকতে দেব না। না মানে না, আমি এই দরজা খুলবো না সুব্রত। সুব্রত সাদের অদ্ভুত আচরণে ভেবাচাকা খেয়েছে বলে, আচ্ছা আচ্ছা শোন, 1 গ্লাস পানি খাওয়া। এইমাত্র মন্দিরের বাড়ির ছাদে উঠে লুকিয়ে প্রেম করে এলাম ওর সাথে। দৌড়াতে গিয়ে তেষ্টা পেয়েছে। সাদ পানি দিল সুব্রতকে, তবে জানালা দিয়ে। সুব্রত চলে যেতে যেতে 5 মিনিট হয়ে যায়। নার্ভাস সাদ ঘুরে দেখে তার ঘরের খোলা দরজাটা। মেয়েটা দরজা লাগায়নি। মেয়েটার মনে সাদের জন্য বড্ড মায়া সম্ভবত। গিয়ে টপাটপ গোটা 30 চুমু দিতে হবে সাদকে আজ রাতে এত দয়া করার জন্য। ঘরের ভেতর পা রাখতে সাদের গোটা 30 চুমু খাওয়ার সদিচ্ছা চলে যায়। ও খুব শান্ত চোখে দেখতে থাকে বিছানায় চুপচাপ বসে থাকা ঝলমলে এক রমণীকে, যে ব্যস্ত নিজের গা থেকে কান থেকে গয়নাগাটি খুলতে, যার হাত পা কাঁপছিল ঠকঠক করে। কিঞ্চিত বিরক্ত হয় সাদ। ছুটে গিয়ে নিসার সম্মুখে বসে মৃদু ধমকে বলে, এসব কেন খুলবো ফাজিল? এর উত্তরে নিসা কি বলবে? ওর কিছু বলার নেই, তাই পাল্টা প্রশ্ন করে, খুলবো না? না। কেন? সাদ শক্ত হাতে পুনরায় সেগুলো পরিয়ে দিতে দিতে বলে, আমি খুলবো, তাই এগুলো আমার কাজ। নিসার এখন একটা কাজ করতে ইচ্ছা করছে, লজ্জা ঢাকতে মুখ চেপে ধরা, কিন্তু ওর হাত অবশ, শক্ত হয়ে বসে আছে। সাদ সবগুলো গয়না পরিয়ে দিয়ে বলল, লাজ লজ্জা কোথায়? তুমি স্বভাবে পাক না, তাই বলে একটুও রাখবে না? এটা কেমন কথা? লজ্জা কই? লজ্জা পাও ফাজিল। এ কেমন অপমান! লোকটা কি নিসাকে কাঁদাতে চায় এখন? এত অদ্ভুত কেন লোকটা? নিসার হঠাৎ গজিয়ে ওঠা অভিমান থিতিয়ে দেয় সাদকে ঠেলে শুইয়ে দিয়ে, শক্ত ও দৃঢ় হাতে। এরপর চুমু খায়ের কপালে বেশ সহজ ভঙ্গিতে। নিসা আবেগী হয় ওই চুমুতে। লাজ লজ্জা বিসর্জন দিয়ে ড্যাব ড্যাব করে দেখে সাদের প্রতিটি পদক্ষেপ, সাদের মুখভঙ্গি, সাদের কপালে সূক্ষ্ম রেখাগুলিও, সাদের ছটফটানি, সাদের পাঞ্জাবি খুলে ফেলার পরে ওর গায়ের কাটা দাগগুলো, সাদের নার্ভাসনেস। হঠাৎ যখন সাদ ওর গলার নেকলেসটা খুলে নিতে হাত বাড়ায়, ও থামিয়ে দিয়ে দৃঢ় স্বরে বলে, আগে বলুন, ভালোবাসেন? কখনো মুখে স্বীকার করেনি, এবার জবাবটা দিন। সাদ শুকনো হাসে, স্পষ্ট করে বলে, আমার আগে প্রতিদিন যেত রামদা দিয়ে মানুষ থেতালেতে নিশামণি,
রাগে রাগে আমার দুঃসাহস ছিল, আমার সাহস রাখা ছোঁয়া। তবে এখন আমার কপাল দেখো, ভীষণ ঘামছি আমি। আচ্ছা, তুমি কবিতার মর্ম বোঝো নিশামণি? বলি তবে একটা, তোমার বোঝা উচিত মহাপ্রলয়ের বিরুদ্ধে যে অনর, তোমার মুখোমুখি হলে তার হাঁটু কাঁপে কেন? বলো তো নিশামণি, জবাবটা পেয়ে যাবে তবে। নিশা মনি কবিতার মর্মার্থ বোঝে, জবাব পায় বাংলাদেশে দুর্দান্ত। গলা চিরে উঠে আবেগে, চোখে জল ভরে আসে, ঢোক গিলে বলে, আপনার হাঁটু কাঁপে আমার সামনে? মিথ্যে কথা, আপনি তো কথায় কথায় আমাকে থাপ্পড় দিতে চান। সাদ হাসে অমলিন, তবে হালকা করে। একে একে খুলে ফেলে নিসার গয়নাগাটি। নিসার কথার জবাব না দিয়ে বেশ বড় একটা চুমু খায় নিসার চোখের পাতায়, বলে, দরজাটা লাগিয়ে দিতে পারতে নিশামণি, আমি রাগ করতাম, তবে কথা শোনাতাম না তোমাকে। নিসার চোখ দুটো বুজিয়ে নিয়ে বলে, ও ভাবি আরেকটা অঙ্গীকার শিখিয়ে দিয়ে গিয়েছিল, কি? যাতে আমরা কেউ কারো উপর বেশিক্ষণ রাগ ধরে না থাকি। সাদের হাসি ছড়িয়ে যায় ঠোঁট জুড়ে। নিসা সে হাসি দেখে না, নিসা দেখে না সাদর আঁচল টেনে খুলেছে, তবে টের পেয়েছে, এও টের পেয়েছে। ওর স্বামী ওর কানের কাছে জবাব দিয়েছে, ও তবে এখন থেকে কিছু সময়ের জন্য, আমার প্রতিটা কাজের জন্য, প্রতিটা পদক্ষেপের জন্য তুমি ওপরে রাগ ধরে রেখো না নিশামণি, কেমন? মনে রেখো, দরজাটা তুমি খুলে রেখেছিলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।